This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন শুরু করছি, কিন্তু আজ একটি বিশেষ দিন। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এমন এক কবি যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যিনি আমাদের আন্দোলিত করেছেন, যিনি একাধারে হিন্দু মুসলমানকে একই বৃন্তে দুটো কুসুম বলেছেন, যিনি শ্যামা সঙ্গীত লিখে বিখ্যাত হয়েছেন। আমার কাছে দেশকে ভালোবাসার ক্ষেত্রে রবীন্দ্রনাথ থেকে ঢের এগিয়ে রাখা যে আমার হৃদয়ের পুরুষ, তার নাম কাজী নজরুল ইসলাম। আমি রবীন্দ্রনাথকে ছোট করছি না, কিন্তু নজরুল বিদ্রোহী ছিলেন, আমাদেরকে লড়তে শিখিয়েছেন। রবীন্দ্রনাথ পড়ে আমরা প্রেম শিখেছি, ভালোবাসা শিখেছি, রোমান্স শিখেছি, শিক্ষা লাভ করেছি। কিন্তু দেশের জন্য রক্ত দেওয়ার যে কথাটা, যে আজকের নামটা আপনারা দেখতে পাচ্ছেন, যে সিঁদুর এবং বাদুর, তো সে তো রক্ত গরমের জায়গাটা তো নজরুলের কাছ থেকে শেখা। তাকে ভুলি কি করে? তাকে প্রণাম জানাই আরো একবার এনকে ডিজিটালের পক্ষ থেকে। আরেকটি কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে প্রত্যেকদিন বিকেল 5টায় প্রবীর প্লাসটা দেখবেন। এটা একটা ভ্যারাইটি, প্রবীর প্লাস দেখবেন যে একটু এরম ভাবে একটা চিহ্নওয়ালা চলে আসবে। ওটাতে যদি যত তাড়াতাড়ি আপনারা পৌঁছাতে পারেন তত আমাদের সুবিধা। কারণ প্রবীর প্লাসটা এই কারণে আমরা রেখেছি যে যে কোনো সময় যা কাণ্ড কারখানা চলছে, হয়তো আমাদের এনকে ডিজিটালটা বন্ধ করে দিতে পারে, তো ফলে ওটা আমাদের বিকল্প একটি শক্তি। আর আমি মানে অনির্বাণ এবং প্রবীর বিশ্বাসকে কৃতিত্ব দিই যে গতকাল 11টার সময় স্যাক্সাফোনের যেটা দেখলাম, সে মানে আমি ভুলতে পারছি না। আপনাদেরকে ছোট্ট করে বলি যে এই ধরনের অনুষ্ঠান এনকে ডিজিটাল যদি রোববার রোববার আনতে পারে, তাই এর থেকে আনন্দের কিছু না। আপনারা সবাই তো সঙ্গে রয়েছেন, আপনাদের কেমন লাগে একটু দয়া করে জানাবেন। আজকের ঘটনা কিন্তু ডিফারেন্ট। তাহলে প্রথমে বলি যে রক্তের সঙ্গে সিঁদুরের কি সম্পর্ক, কে সেই রক্ত, কারি বা সিঁদুর। প্রথম জানিয়ে রাখি যে আমার শিরায় রক্ত নেই, আমার শিরায় সিঁদুর আছে। কে বলেছেন? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, এই দেখুন ছবিটা দেখুন, নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং তারপরে হচ্ছে গিয়ে এই বাদুর, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদের দুজনের কম্বিনেশন নিয়ে আজকে আমাদের কথা। খুব ভালো করে শুনবেন, এমন কিছু তথ্য নিয়ে এসেছি যেটা আনকমন। দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে মোদির মতন মানে আত্মনির্ভর, অ্যাডভার্টাইজমেন্ট, নিজেকে অ্যাডভার্টাইজ করার যত রকম কায়দা কানুন আছে তার থেকে বেশি কেউ করেনি। এবং তার জন্য মানে বিজেপি আইটি সেল থেকে শুরু করে তার আমচা চামচা মন্ত্রী শান্ত্রী, এখানকার শুভেন্দু ফুবেন্দু, এদের মতন মানে সি ক্যাটাগরির লোকজন, এরা যেভাবে প্রচার করছে, তাতে মনে হয় যে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে যে আমাদের টাসলটা হলো, সেটা যেন নরেন্দ্র মোদী নিজে গিয়ে যুদ্ধ করলেন। ছবিটা দেখুন আরেকবার, যে ছবিটা হচ্ছে নরেন্দ্র মোদী ক্যাপ ফ্যাপ পরে আর্ম হাতে দাঁড়িয়ে রয়েছে। এটা যেমন এই ছবিটা কি করে করতে পারলো, এবং এটাকে নরেন্দ্র মোদী অ্যালাউ করছেন কি করে? হাউ ডিয়ার হিজ! যে আমাদের সেনাবাহিনী লড়াই করলো, প্রাণ গেল তাদের, 26 জনের মৃত্যু হলো, তারপরে তিনি সেলফ অ্যাডভার্টাইজমেন্টের জন্য এমন ভাবে দেখাচ্ছেন তিনি যুদ্ধ করেছেন। বিশ্বাসযোগ্য? এই ছবি আসে কি করে? কত নির্লজ্জতা হলে একটা দেশের প্রধানমন্ত্রীর ছবি তারা টাঙাচ্ছে, যারা টাঙিয়েছেন, যে নরেন্দ্র মোদী যুদ্ধ করছেন। এবং নরেন্দ্র মোদী যেটা সম্প্রতি বলেছেন, যেটা একেবারে আনন্দবাজারে পরিষ্কার বেরিয়েছে, যে শিরায় আমার সিঁদুর, মানে রক্ত নয় সিঁদুর, মানে ওই যে সিঁদুর নিয়ে যেটা অপারেশন সিঁদুর যেটা করেছেন, তিনি এমন লড়াই লড়বেন, এমন দেখিয়ে দেবেন যে একেবারে পাকিস্তান মানে চুরমার হয়ে যাবে। সেটা তিনি ভোটের মানে বিহারের ভোট, এরপরে পশ্চিমবঙ্গের ভোট,
আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব সতর্ক করছি এই অনুষ্ঠান থেকে, যে এই লোকটিকে চেনেন না বা এই দলটিকে চেনেন না, এরা পারে না এমন এত মানে দূর নামতে পারে আপনাদের কোনো কল্পনা নেই। ফলে সতর্কতা করা দরকার, হওয়া দরকার। যুদ্ধের পুরো কৃতিত্ব তিনি নিচ্ছেন, অথচ কি হয়েছিল? যুদ্ধ কি আদৌ হয়েছিল? হ্যাঁ, আমি বলবো আমাদের সেনাবাহিনী লড়াই করেছিল, যে 26 জনের মৃত্যুর পর তারা 9টা জায়গাতে যে অ্যাটাক করেছিল, বম্বিং করেছিল, সেটাতে কাজ হয়েছিল তাদের তাদের কৃতিত্ব। মোদির কৃতিত্ব কি? তারপরে তিনি আচমকা 4 দিনের মাথায় যুদ্ধ বন্ধ করে দিলেন। কে বন্ধ করতে বলেছিল? কে বন্ধ করতে বলেছিল? যেখানে আমরা লড়াইটা দিতে পারতাম, আমরা বুঝিয়ে দিতে পারতাম পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বা পাকিস্তানের মুডকে, সেখানে তিনি লড়াই বন্ধ করে দিলেন। এবং তিনি বলার আগে ডোনাল্ড ট্রাম্প এসে বলে দিলেন যে আমার কৃতিত্বে আমি বন্ধ করে দিয়েছি। এবং নরেন্দ্র মোদী জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে 15 মিনিট আগে ডোনাল্ড ট্রাম্প একেবারে সারা পৃথিবীর কাছে নগ্ন করে দিয়ে গেল ভারতবর্ষ। নরেন্দ্র মোদীর মুখে আজ সোমবার অব্দি আর একটি কথা শোনা গেছে যে ডোনাল্ড ট্রাম্প কেউ না, বা তিনি কিচ্ছু না, আমরা যুদ্ধ শুরু করেছি বা লড়াই শুরু করেছি, লড়াই বন্ধ করেছি, বলবার হিম্মত রয়েছে এই ইয়ের কাছে, ট্রাম্পের এগেনস্টে? মোগেম্বো খুশুয়া বলে ট্রাম্প লড়ে যাচ্ছে। যখনই নরেন্দ্র মোদীর বক্তব্য কিছু রাখতে আসে, তার ঠিক আগের মুহূর্তে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো ডোনাল্ড ট্রাম্প ন্যাকেট করে দিচ্ছে একেবারে মোদীকে এবং ইন্ডিয়াকে। এটা আমাদের লজ্জা। আমাদের দেশ আগে, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু কাকে বলবেন? তিনি সম্প্রতি বিভিন্ন দলকে পাঠিয়েছেন বিদেশে, যে আমাদের দেশের হয়ে তোমরা গিয়ে বলো যে পাকিস্তান আমাদের উপর নির্মমভাবে হামলা করছে, ইত্যাদি ইত্যাদি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন একটা টিমে, এটা ভালো, এটা আমি সমর্থন করি যে সমস্ত দলকে তিনি সুযোগ দিয়েছেন বা সমস্ত দলকে তিনি রিকোয়েস্ট করেছেন। কিন্তু একই সাথে তার দুটো মুখ, যেটা বলতেই হয়। তিনি একই দিকে যখন বিদেশে ইন্ডিয়ান ডেলিগেটসদের পাঠাচ্ছেন, তখন আবার একই সাথে তিনি এখানকার রাজ্যপাল পরিবর্তন করে এমন একজনকে, যেটা করেছেন রিসেন্ট, এমন একজনকে আনছেন, এমন এক মহিলাকে যিনি একসময় নরেন্দ্র মোদীর গুজরাটে খাস লোক ছিল, এবং নরেন্দ্র মোদীর কল্যাণে নাকি তিনি সুপ্রিম কোর্টের জাজ হন, এবং নরেন্দ্র মোদীর কল্যাণে তিনি রিটায়ার করে এখানে আসছেন, এবং এখানে এসে যে কি কীর্তি করবেন সেটা বলাই বাহুল্য। এটা ডিস্টার্ব করার চেষ্টা। সম্প্রতি তিনি তার ওই নীতি আয়োগের মিটিং ডেকেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, জানি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে ওখানে গিয়ে লাভ নেই, ফালতু কথা বলবে, তার কথা কে শুনবে। কিন্তু সেখানে স্টালিন গিয়েছিলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে বলেছেন যে এই যা কাণ্ড কারখানা নরেন্দ্র মোদী করছে সেটা গ্রহণযোগ্য না, বিশ্বাসযোগ্য না, বলেছেন। তাহলে বিভিন্ন স্টেট, যে স্টেটগুলোর উপর নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই, ধরার জায়গা নেই, সেসব স্টেটকে দুমড়ে মুচড়ে একাকার করে দেওয়ার অধিকার তাকে কে দিল? তাকে যে আমেরিকা দিবারাত্র খেউর করছে, তার কোনো প্রতিবাদ করার মতন বুকের পাটা নেই, তার যত লম্পঝম্প দম্ভ সে ভারতবর্ষের উপর। আর তার বিরুদ্ধে কোনো কথা বললে, দেশের অ্যাডমিনিস্ট্রেশন এবং সিস্টেমের উপর কথা বললে, তারা দেশদ্রোহী। এত বড় দেশ নায়ক নরেন্দ্র মোদী এবং তার দলবল, কোথায় ছিল তাদের দেশ নায়কত্ব? এই কাজী নজরুল ইসলাম যখন জেলবন্দি ছিলেন, তখন এই আরএসএস পার্টি কিন্তু ঘুরে বেড়াতো ব্রিটিশের দালালি করে। এবং এই নরেন্দ্র মোদীদের প্রাক্তন যে দল, শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে প্রত্যেকে ব্রিটিশের আদত লোক ছিল, আজ বলতে বাধ্য হচ্ছি। তো ফলে তাদের কাছে রেসপেক্ট শুধু সেখানেই নয়। সম্প্রতি রাহুল গান্ধী বোমা পাঠিয়েছেন, তিনি বলেছেন যে মানে কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হচ্ছে, কংগ্রেসকে খাটো করে দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদীর যত তেজ, যত দম্ভ, সমস্ত কিছু বরবাদ করে দেওয়ার মতন রাহুল যখন জায়গায় গেছে, তখন রাহুলকে অ্যাটাক করা হচ্ছে ব্যক্তিগতভাবে। ইডি, সিবিআই, এই তো সম্প্রতি ইডিকে একদম থ্রেট করেছে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, বলেছে যে শুধু রংবাজি করার জন্য ইডি রয়েছে, তাদের কি কাজ নেই কোনো, শুধু লোকের পেছনে লাগা, হোয়াট দে আর ডুইং। তো ফলে এই দুটি তিনটে অস্ত্র নিয়ে নরেন্দ্র মোদী দেশ চালাচ্ছেন এবং রাজ্যগুলোকে দখল করার জন্য মরিয়া হয়ে গেছে। আপনাদেরকে বলি যে লাস্ট যে খবরটা আছে, গত রোববার দিন, মানে গতকাল শনিবার রোববার ওই টাইমে নীতি আয়োগের মিটিং থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন নীতিশ কুমার। নীতিশ কুমার ভাবছেন, কারণ তার কাছে তথ্য আছে যে বিহারে বিজেপি জোট জিতবেন না, আর যদিও ভালো সংখ্যা করে তাহলেও নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে না। এবং মুসলিমরা পুরোপুরি ঘুরে গেছে নীতিশ কুমারের দিক থেকে, গদ্দার বলেছে নীতিশ কুমারকে। নীতিশ কুমার চিন্তায় রয়েছে, কারণ তার মুসলিম চাং ভোটটি তার পাশ থেকে সরে গেলে
এই 213টা না 223টা যে আসন রয়েছে সেটা কমে গিয়ে নাকি 243টা বোধহয় আসন রয়েছে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না ফিগারটা। সেটা নীতিশ কুমারের কমে গিয়ে 10 থেকে 12টায় গিয়ে দাঁড়াবে। ফলে তিনি মানে মানে কেটে পড়েছে। ফলে সমস্ত বিরোধী ইন্ডিয়ার জোটের যারা ছিলেন এবং জোটের বাইরে যারা ছিলেন তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এবং সবচাইতে প্রথম এবং প্রধান কথা, এই যে পাকিস্তানের সঙ্গে একটা টাসল হলো, যে কোনো সময় লোকসভা ডেকে তার কৈফিয়ত দিতে বাধ্য যে কোনো প্রধানমন্ত্রী, যেটা বাজপেয়ী ডেকেছেন, তার আগে ইন্দিরা গান্ধী ডেকেছেন, তার আগে নেহরু ডেকেছিলেন, নরেন্দ্র মোদী কেন ডাকবেন না? এবং নরেন্দ্র মোদী সম্বন্ধে সম্প্রতি আপনাদেরকে বলি যে বাজপেয়ীর আমলের যিনি অর্থমন্ত্রী ছিলেন সেই সিনহা সাহেব, তিনি বলেছেন, যশবন্ত সিনহা, তিনি বলেছেন যে নরেন্দ্র মোদীর সামনে ওই ল্যাপটপের মতন একটা কি থাকে তাই দেখে বড় বড় লেকচার মানেন। লোকটা একেবারেই ভারতবর্ষকে অতলে নিয়ে যাচ্ছেন, না বোঝে ইকোনমিক্স, না বোঝে কিচ্ছু বোঝে না, দেশকে ডোবাচ্ছে। কে বলেছেন? যে বিজেপি প্রাক্তন সাংসদ এবং বাজপেয়ীর অর্থমন্ত্রী বিজেপির যশবন্ত সিনহা যা তা বলেছে। তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। কি চলছে দেশের মধ্যে? তুমড়ে মুচড়ে এক করে দেওয়ার চেষ্টা চলছে। যুদ্ধ করলো সৈন্যরা, কৃতিত্ব নিচ্ছে নরেন্দ্র মোদী। আমরা কি ইন্দিরা গান্ধীকে ভুলে গেছি? আজ অব্দি ভারতবর্ষ যত যুদ্ধ বিগ্রহের মধ্যে যুক্ত ছিল তার মধ্যে একটি কেস পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এবং তারপরে ইন্দিরা গান্ধী বেরিয়ে নরেন্দ্র মোদীর মতন ওইরকম ক্যাপ পরে আর ড্রেস পরে যে আমি আমার রক্তে সিঁদুর আছে, সিঁদুর আমি দেখতে পাচ্ছি ইত্যাদি বাতেলা মারেননি। কি বলেছিলেন এক ঝলক দেখে নিতে চাই। ইন্দিরাজি ঠিক একটা ইন্টারভিউ দিয়েছিলেন তার 71-এর যুদ্ধের পর, কত সাধারণ স্বাভাবিক নম্রতার সঙ্গে, আপনারা দেখলে অবাক হবেন, কারণ তখন টেলিভিশন ছিল না। তিনি বিবিসি বা বিদেশের একটি চ্যানেলকে দেওয়া একটা ইন্টারভিউতে কি বলেছেন এক ঝলক দেখে নিন, দেখবো। What about you? Is there a situation in which you might attack Pakistan? Well, I hope not. India has always tried to be on the side of peace and negotiations and so on. But of course we can't endanger our security in any way. Do you frankly expect to see war with Pakistan soon? It does look to many people as if it's inevitable. I don't think one can really give an answer to a question of this kind. Because as I said, we are trying everything possible to prevent it. But do you support the Bangladesh guerrillas? Do you support a separate state in East Pakistan? You see, it's not a question of supporting or not. The question is what is likely to happen. I don't think we can shut our eyes to the situation in a neighboring state. I think, and I personally think that most of the world believes this, so they may not be willing to say it out openly, that Pakistan as it existed can never be the same again. Why have you not felt able to agree, as the Pakistani president has, and he suggested it, that you should withdraw some troops from your frontiers? Pakistan, as I moved its troops forward, a considerable time before we did. Now, while they were there on our border, nobody raised any question that this endangers peace, it endangers our country. Now, when we felt compelled in the interest of our defense, the whole world seems to have woken up. Now, it seems a very unrealistic situation to me. And as far as going back is concerned, our positions are much further back. I mean, we don't have a second line that could serve us should Pakistan decide to attack after all. So it would not be, I don't think I would be doing my duty to the country and to the people if we would agree. And one thing you must remember is that we have never attacked anybody, but we have been attacked 3 times. But don't you think the situation on your frontiers might be less dangerous if you personally were to meet Yahya Khan, so that you understood each other's positions more clearly? Have you read some of Yahya Khan, the president's speeches and interviews? Yes. Well, and do you still think it would serve a useful purpose? Maybe you would understand. বুঝতে পেরেছেন তো? একটা সিংহিনী উত্তর দিচ্ছেন ব্রিটিশ টেলিভিশনের সামনে, মনে হচ্ছে এটা মানে ক্ষিপ্ত বাঘিনী তিনি উত্তর দিচ্ছেন, কিংবা সিংহিনী উত্তর দিচ্ছেন।
পার্ট টু পার্ট উত্তর দিচ্ছেন যে আমাদের 3বার দেশ আক্রমণ করা হয়েছে, তার একটা উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। পাকিস্তান ডিস্ট্রাকটিভলি এগোচ্ছে, এই উত্তর দেওয়ার হিম্মত রয়েছে নরেন্দ্র মোদীর। আজকে আপনাদের সামনে তুলে দেখালাম এক্সক্লুসিভ ফ্রম এনকে ডিজিটাল। উত্তর দিতে পারবেন? বলবো এবার, এতক্ষণ তো শুনলেন সিঁদুরের গল্প, নরেন্দ্র মোদীর সিঁদুরের গল্প, তার দাপট, আর আসল দেখিয়ে দিলাম যে রক্ত কাকে বলে, ইন্দিরা গান্ধীকে। এরপরে বলবো রক্তে বাদুরের গল্প, সে বাদুরটা কিভাবে রক্ত চুষতে আসছে, পার্ট টু পার্ট গল্প বলবো। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। এবার আপনাদের এমন কিছু বিষয়বস্তু বলতে চাই যেগুলো অত্যন্ত জরুরি। আপনারা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প, যাকে এই মুহূর্তে আমরা বলতে রাজি আছি একেবারে নিঃসন্দেহে যে হি ইজ নো আদার দেন বাদুর। বাদুরের তো দুটো মানে আছে। বাদুরের একটা নর্মাল ইংরেজি মানে হচ্ছে ব্যাট, ব্যাট মানে বাদুর। আরেকটা মানে রয়েছে বাদুরের, সেটা যে ভ্যাম্পায়ার, যে রক্ত চুষে খায়। আপনারা জানেন সম্প্রতি কি কি হয়েছে? আপনাদের পার্ট টু পার্ট বলছি। একেবারে সরাসরি ডোনাল্ড ট্রাম্প বলেছে যে পাকিস্তান আমার বন্ধু। শুধু ডোনাল্ড ট্রাম্প বলেননি, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি বার্তা গেছে রাশিয়ার কাছে যে তোমরা ভারত পাকিস্তানের ব্যাপারে ইন্টারফেয়ার করো না। বার্তা গেছে বিভিন্ন দেশে যেখানে আমেরিকার দাপট রয়েছে, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে, যে হোয়াট এভার অলরেডি ডান ইজ নট অ্যাকসেপ্টেবল, অর্থাৎ গ্রহণযোগ্য নয়। এবং পুরোপুরি দাপটে সেটা করছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষে যেই ব্যাপারটা হয়েছে যে ইতিমধ্যে ইউরোপিয়ান দেশগুলো, তার মধ্যে অন্যতম একটি দেশ, যে দেশটি অত্যন্ত সাংস্কৃতিক রুচিসম্পন্ন, তার রাজধানী আমার দেখা আমস্টারডাম, এবং আপনাদের কাছে খুব প্রিয় দেশ সেটা হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড পাকিস্তানকে সাপোর্ট করেছে, এবং নেদারল্যান্ডের সাপোর্ট মানে ইনডাইরেক্টলি সাপোর্ট ফ্রম জার্মানি, কারণ জার্মান এবং নেদারল্যান্ড হচ্ছে ভাই ভাই, তাদের একই বক্তব্য, একই রকম সবকিছু থাকে। ফলে এটা একটা খুব টেরিফিক ব্যাপার হচ্ছে যে কোনো ভাবেই হোক তারা কিন্তু ভারতবর্ষের উপর একটি চাপ সৃষ্টি করেছে। এবার বলছি মোক্ষম, তারপরে দাওয়াইগুলো যেগুলো নরেন্দ্র মোদী একটি উত্তর দিতে পারছেন না, মানে তার উপর দাপট দেখাচ্ছেন এবং তার রক্ত চুষে খাওয়ার মতন সমস্ত ব্যবসাপত্র বন্ধ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। বাদুরের মতন, যে আমরা বলেছি ভ্যাম্পায়ার বাদুর, সে একবার পাকা ওরা দাঁত বের করা, এই চিহ্ন, এই হচ্ছে গিয়ে তার চিহ্ন। পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতবর্ষে ব্যবসা করতে গেলে বুঝে শুনে ব্যবসা করতে হবে, তার নিজের ব্যবসায়ীদের বলেছেন। পার্ট 1। পার্ট 2, ব্যবসায়ীদেরকে এমন কথা বলেছেন, বিশেষ করে অ্যাপেল, যে আইফোন যেটাকে বলা হয়, সে অ্যাপেল গ্রুপকে পরিষ্কার তিনি বলেছেন যে ভারতবর্ষে ব্যবসা করতে পারবে না। এই মিডল ইস্টের একটি অনুষ্ঠানে তিনি বলে দিয়েছেন যে ভারতবর্ষে ব্যবসা করা যাবে না, ছবি দেখুন। এবং তাতে করে অ্যাপেল ফোন খুব একটা পাত্তা দেয়নি, যে না ঠিক আছে আমরা, কারণ ওদের দেশের একটা ব্যাপার আছে, ওদের দেশের আমাদের দেশের মতন
প্রধানমন্ত্রী যা বলবেন বা রাষ্ট্রপতি যা বলবেন তা শুনতে বাধ্য এমন ব্যবসায়ীরা কিন্তু নন। তারা পরিষ্কার বলে দিয়েছেন যে আপনি বললেই আমাদের শুনতে হবে। তারা দক্ষিণ ভারতে কারখানা করছে অ্যাপেলের, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে তাতেও কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে যে ব্যবসায়ী করো না কেন সেটা যদি মেড ইন ইন্ডিয়া লেখা থাকে তাহলে 25% এক্সট্রা চার্জ দিতে হবে আমেরিকাতে বিক্রি করতে গেলে বা আমেরিকার পোটেনশিয়াল কান্ট্রিগুলোতে, অর্থাৎ আমেরিকার বন্ধু দেশগুলোতে বিক্রি করতে গেলে অতিরিক্ত 25% ট্যাক্স দিতে হবে, তো বিক্রি হবে না। এত পেছনে রেখেছি, সেখানে থামেননি। সম্প্রতি দিন দুয়েক আগে হার্ভার্ড ইউনিভার্সিটি আপনারা জানেন যে বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে বিদেশিদের বেশ কিছু দেশকে রিজেক্ট করা হয়েছে। তিনি বলেছেন বিদেশিদেরকে আর হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি করা যাবে না। এবং আপনারা শুনলে স্তম্ভিত হয়ে যাবেন যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষ বেশি পড়েন। আমাদের তো আপনারা জানেন যে অমর্ত্য সেনও সেখানকারই, ফলে হার্ভার্ড বা সুগত বসু নেতাজির নাতি, তারা সব হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভারতীয়দের নেওয়া যাবে না সরাসরি না বলে ইনডাইরেক্টলি বলেছেন যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে বাইরের লোককে নেওয়া যাবে না। এবার কথা হচ্ছে দিনের পর দিন এই রকম ধরনের টর্চার বাইরে রক্ত শোষণ কেন করছে? আমি ট্রাম্পকে তো বরাবর বলেছি তিনি মানে একেবারে অ্যাবসলিউটলি মোগেম্বো। তিনি কেন করছেন ভারতবর্ষের উপর? মানে এক মোগেম্বোর রংবাজি কেন আরেক মোগেম্বোর উপর? তার কারণটা হচ্ছে তিনি নরেন্দ্র মোদীকে দাঁড়াতে দেবেন না, টিকতে দেবেন না, এবং নরেন্দ্র মোদীকে খতম করাটা হচ্ছে কি একমাত্র ডোনাল্ড ট্রাম্পের কাজ। এবং নরেন্দ্র মোদী একটি উত্তরে দিচ্ছেন, চুপটি করে মুখে কুলুপ মেরে বসে আছেন। এবং তিনি পার্লামেন্ট ডাকলেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী অব্দি প্রত্যেকে কিন্তু তাকে চেপে ধরবে। প্রশ্ন একটাই, যে 26 জনকে যে মারা হলো, যে 4-5 জন এসে খুন করে চলে গেল, তাদেরকে কি লোকেট করা গেছে? তাদেরকে কি খতম করা গেছে? তার উত্তর দিতে পারবেন না বলে তিনি পার্লামেন্ট ডাকছেন না। তিনি ভাবছেন কয়েকজনকে বাইরে ডেলিগেটস হিসেবে পাঠালেই সব চুপ করে যাবে পার্লামেন্টে। এত সোজা নয়, কারণ তাকে কৈফিয়ত দিতেই হবে যে তিনি যে অপারেশন সিঁদুর বলে বড় বড় বাতেরা মারছেন, সেটা যে আসলে কিছুই না, আমেরিকার চাপে পড়ে তিনি যুদ্ধ বন্ধ করেছেন, সেটা তার বলবার মতন হিম্মত নেই। আপনাদেরকে বলি যে আমেরিকার এই বিশাল চাপ মানে আমাদের অর্থনীতির উপর বিরাট চাপ পড়তে চলেছে। তিনি যেমন পশ্চিমবঙ্গের উপর চাপ সৃষ্টি করছেন রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, তেমন তার উপর চাপ সৃষ্টি করছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। রাগের কারণ কি আমেরিকার? এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অতিরিক্ত পীড়িত করে ফেলেছে নরেন্দ্র মোদী, এবং তার হয়ে প্রচার করে ফেলেছিলেন গতবার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার নির্বাচনের সময়, সাম টাইম অফ 2018-19 অর ওই টাইমটাতে 19 or 20, তাতে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হন এবং নরেন্দ্র মোদী তার পাশ থেকে ফুট করে কেটে পড়েন। ফের যখন ডোনাল্ড ট্রাম্প এবারকার নির্বাচনে তাকে বলেছিলেন যে মোদিজি তুমি আমার হয়ে একটুখানি নির্বাচনে প্রচার করো, মোদী পাত্তা দেননি। তিনি উল্টে তাদের বিরোধী ডেমোক্র্যাট পার্টির পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। সেই রাগ, সেই জ্বালা এবং সেই যন্ত্রণা ডোনাল্ড ট্রাম্প প্রতিহিংসার মতন নরেন্দ্র মোদীর পেছনে লেগেছেন। নরেন্দ্র মোদী তো একটা ফ্যাক্টর না, হি ইজ জাস্ট আ প্রাইম মিনিস্টার। আজ আছেন, কাল নেই, নতুন আরেকজন আসবে, দেশ এইভাবেই চলে। কিন্তু ভারতবর্ষের উপরে যে চাপ সৃষ্টি করছে আমেরিকা, তাতে আমাদের অর্থনীতি ধসতে বাধ্য। এমনি আমাদের বাজার খারাপ হয়ে রয়েছে, তার একটি উত্তর দিতে পারছেন নরেন্দ্র মোদী? আমার কাছে পরিষ্কার কথা যে তিনি বলছেন তার রক্তে সিঁদুর রয়েছে। দেখুন, রক্তে কোনোদিন সিঁদুর থাকতে পারে না, সিঁদুরের মধ্যে পাড়া থাকে বলে শুনেছি। এটা কেমিস্টরা ভালো বলতে পারবেন। এবং পারদ যদি রক্তের সঙ্গে মেশে তাহলে তার মৃত্যু অনিবার্য। সুতরাং তিনি বলছেন যে রক্ত নয়, সেখানে সিঁদুর রয়েছে, এবং সিঁদুর থাকা মানে মৃত্যু। ব্লাড, আপনার যদি হাতের কোনো রক কেটে যায় তার মধ্যে একটু সিঁদুর দিন, আপনার মৃত্যু হবে বা সেই জায়গাটা গ্যাংগ্রিন হয়ে যাবে। নরেন্দ্র মোদী বলছেন তার শরীরে রক্ত নেই, সিঁদুর রয়েছে। মানে ওই সিঁদুর, অপারেশন সিঁদুরটা তিনি ক্রেডিটটা নিতে চেষ্টা করছেন। কিন্তু বাদুর যে বসে আছে, সিঁদুরের সঙ্গে বাদুর, যে রক্ত চুষবার জন্য ডোনাল্ড ট্রাম্প, তার উত্তর আছে কি নরেন্দ্র মোদীর কাছে? আপনারা তো বিভিন্ন খবর শুনছেন, এখানে আন্দোলন চলছে, ওখানে আন্দোলন চলছে, সেখানে আন্দোলন চলছে। এই যে বাদুরটি রয়েছে, এই বাদুর হচ্ছে মোগেম্বো নামের এই বাদুরটি নরেন্দ্র মোদীকে শুষে শেষ করে দেবে। আগামী দিনগুলোর দিকে লক্ষ্য রাখুন। ইটস আ ডেফিনিট আনসার ফ্রম আওয়ার সাইড। এই দাদাগিরি কিন্তু চলবে না মোদিজি, কারণ আপনার উপর কিন্তু ইতিমধ্যে আমেরিকার থ্রাস্ট এসছে। তার থেকে বাঁচতে পারবেন তো?
উত্তর দেবেন আপনারা, আর আপনারা প্রত্যেকে শেয়ার করবেন এবং উত্তর দেবেন। এই অপারেশন সিঁদুরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বাদুড় যেভাবে রক্ত খাচ্ছে, তার সত্যিকারের উত্তর আছে তো? পার্লামেন্ট না করলে তার উত্তর পাওয়া যাবে না। কি বলেন আপনারা? আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন। নজরুল জয়ন্তী আজ বিকেল 4টে রবীন্দ্র সদনের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আপনাদেরকে আহ্বান করছি, অবশ্যই আসবেন। নমস্কার, আদাব।